প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সিজক কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আলফাজউদ্দিন, প্রভাষক, সিজক অর্থনীতি বিভাগ, সিজক কলেজ, বাগাইছড়ি, রাঙ্গামাটি। তোমরা কেমন আছো? গত ক্লাসে আমি তোমাদের উপযোগের ধারণা দিয়েছিলাম। উপযোগ কি, উপযোগ কত প্রকার, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটা চিত্রে ব্যাখ্যা। আজ তোমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চাহিদা সম্পর্কে ধারণা দিব। প্রথমে আমরা জেনে নেব চাহিদা কি। চাহিদার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিমান্ড। আমরা জানি প্রত্যেকটি মানুষের কিছু চাহিদা থাকে, আকাঙ্ক্ষা থাকে। প্রথমত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলা হয়, কিন্তু অর্থনীতিতে শুধু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যাবে না। অর্থনীতিতে চাহিদা একটি বিশেষ অর্থে ব্যবহৃত হবে। তোমরা বোর্ডে লক্ষ্য করো, চাহিদার একটা সংজ্ঞা আমি বোর্ডে লিখেছি। অর্থনীতিতে চাহিদা বলতে কোনো দ্রব্য পাওয়ার পাশ্চাত্যে অর্থ ব্যয় করার সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। অর্থাৎ অর্থনীতিতে তাকেই চাহিদা বলা হবে যার একটি দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা আছে, যার অর্থটি ক্রয় করার সামর্থ্য আছে এবং অর্থ ব্যয় করার মন মানসিকতা আছে। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে চাহিদার তিনটি বৈশিষ্ট্য পাওয়া যায়। তোমরা লক্ষ্য করো, চাহিদার বৈশিষ্ট্য তিনটি। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভোগ করার ইচ্ছা, অর্থাৎ কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্রয় করার সামর্থ্য, দ্রব্যটি ক্রয় করার সামর্থ্য থাকতে হবে। এবং অর্থ ব্যয় করার ইচ্ছা, সেটাও থাকতে হবে। যেমন একটি ভিক্ষুকের বিমান কেনার আগ্রহ থাকতে পারে, তার আগ্রহ বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যাবে না। শুধুমাত্র এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান আছে সেটাকেই চাহিদা বলা যাবে। এই চাহিদার বিধি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, চাহিদা বিধি অর্থাৎ ল অফ ডিমান্ড, এই চাহিদা বিধি কাকে বলে? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে এবং কোনো দ্রব্যের দাম কমলে তার চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার মধ্যে এই ক্রিয়াগত সম্পর্ককেই চাহিদা বিধি বলে। তোমরা বোর্ডে খেয়াল করো,
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে, দাম কমলে তার চাহিদা বাড়ে। দাম ও চাহিদার মধ্যে এই ক্রিয়াগত সম্পর্ককেই চাহিদা বিধি বলে। অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক থাকতে হবে, তাহলে তাকেই চাহিদা বলা হবে। এই চাহিদা বিধিটিকে আমরা একটি সমীকরণের মাধ্যমে দেখাতে পারি। যেমন ডি ইকুয়াল ফাংশন অফ পি। এখানে ডি হচ্ছে চাহিদার পরিমাণ, পি হচ্ছে দাম অর্থাৎ দ্রব্যের দাম, এফ হচ্ছে অপেক্ষক। চাহিদা বিধিটিকে সমীকরণের মাধ্যমে দেখানো যায়। এই যে চাহিদা বিধি, এই চাহিদা বিধিকে যখন আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব তখন তাকে চাহিদা সূচি বা তালিকা, যখন জ্যামিতিকভাবে প্রকাশ করব তখন তাকে চাহিদা রেখা বলা হবে। এই যে চাহিদা বিধি, এই চাহিদা বিধিটির কিছু ব্যতিক্রম রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে লক্ষ্য করো, চাহিদা বিধির ব্যতিক্রম। চাহিদা বিধির ব্যতিক্রম অর্থাৎ যে ক্ষেত্রে চাহিদা বিধিটি কার্যকর হয় না সেটাই হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম। যেমন রুচি ও অভ্যাস। কোনো ভোক্তার রুচি এবং অভ্যাসের যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে চাহিদা বিধিটি কার্যকর হয় না। যেমন কোনো লোকের সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে সিগারেটের দাম যতই বাড়ুক না কেন তার চাহিদার কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় ক্ষেত্রে গিফেন দ্রব্য। গিফেন দ্রব্য হচ্ছে এমন একটি দ্রব্য অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট দ্রব্য। এই দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধিটি কার্যকর হয় না। অর্থাৎ গিফেন দ্রব্যের দাম যতই কমুক না কেন গিফেন দ্রব্যের চাহিদা কখনো বাড়বে না। ব্যাবলন দ্রব্য। ব্যাবলন দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বিধিটি কার্যকর হবে না। ব্যাবলন দ্রব্য হচ্ছে শৌখিন দ্রব্য অর্থাৎ বিলাসবহুল দ্রব্য। এই দ্রব্যগুলোর দাম যতই বাড়ুক ধনী মানুষের কাছে এর চাহিদা কখনো কমবে না। সর্বশেষ আরও দুটো অপশন হচ্ছে যেমন আয়ের পরিবর্তন এবং অবস্থানগত কারণ। আয়ের পরিবর্তন হলে, মানুষের আয়ের পরিবর্তন হলে দ্রব্যের দাম বাড়লেও অর্থাৎ আয় যদি বেড়ে যায় দ্রব্যের দাম বাড়লেও তার চাহিদার কমবে না। বিপরীতভাবে মানুষের আয় যদি কমে যায়, কোনো দ্রব্যের দাম কমলেও
সেই দ্রব্যের চাহিদা তার কাছে বাড়বে না। সর্বশেষ হচ্ছে অবস্থানগত পরিবর্তন। অবস্থানগত পার্থক্যের জন্য এই চাহিদা বৃদ্ধিটি কার্যকর হবে না। যেমন গরমের কালে শীতের মোটা কাপড়ের দাম কমলেও তার চাহিদা বৃদ্ধি পাবে না। এরকম আরও চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম রয়েছে, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য অর্থাৎ মানুষের যেটা প্রয়োজন, যেটা লাগবে, সেটার দাম বাড়লেও তার চাহিদার কোনো পরিবর্তন হবে না। এই চাহিদা বৃদ্ধিকে যখন আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব তখন তাকে বলা হবে চাহিদা সূচি। তোমরা বোর্ডে লক্ষ্য করো, এখানে আমি লিখেছি চাহিদা সূচি। চাহিদা বৃদ্ধিটিকে যখন আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব সেটাকে চাহিদা সূচি বলা হয় বা তালিকা বলা হয়। আমরা একটা চাহিদা তালিকা দিয়েছি, বাম দিকে দ্রব্যের দাম, ডান দিকে চাহিদার পরিমাণ নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। দ্রব্যের দাম যখন 2 টাকা চাহিদা বেড়ে চাহিদা কমে 6 একক হয়েছে। দাম বেড়ে যখন 3 টাকা হয় তখন চাহিদা আরও কমে 4 টাকা হয়। দাম আরও বেড়ে যখন 4 টাকা হয় তখন চাহিদা কমে 2 একক হয়েছে। এই তালিকা থেকে দেখা যায় যে দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে। বিপরীতভাবে বলতে গেলে দ্রব্যের দাম যখন কমবে তার চাহিদা তখন বাড়বে। এই বিষয়টিকে আমরা যখন জ্যামিতিকভাবে বিশ্লেষণ করি তখন তাকে বলা হয় চাহিদা রেখা। তোমরা লক্ষ্য করো, এখানে আমরা চাহিদা রেখা লিখেছি এবং এটার একটা চিত্র রূপ ধারণ করেছি। এটি হচ্ছে চাহিদা রেখা। চাহিদা রেখার একদিকে চাহিদার পরিমাণ, আরেকদিকে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। চিত্র হতে বলা যায় যে দ্রব্যের দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক, যা এই বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। দ্রব্যের দাম বেড়ে 2 টাকা হলে চাহিদা কমে 6 একক হয়, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এভাবে দ্রব্যের দাম আরও বেড়ে 3 এবং 4 টাকা হলে চাহিদা কমে 4 এবং 2 একক হয়েছে, যা সি বিন্দু ডি বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এই সমন্বয় সূচক বিন্দু এ বি সি ডি যোগ করে পাওয়া যায় ডি ডি চাহিদা রেখা। এটি ডান দিকে নিম্নগামী। এর দ্বারা প্রকাশ পায় যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে। এই রেখাটির ঢাল ঋণাত্মক। পরবর্তী ক্লাসে আমরা এই রেখাটি অঙ্কন প্রক্রিয়া দেখব এবং ভালোভাবে জেনে নিব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বাসায় ভালোভাবে এই টপিকসগুলো পড়ে আসবে এবং বেসিক বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। ভালো থেকো।